Hello, Assalamu alaikum. I am Shopnil Arafat Nabi, and welcome to all SBR students to this live session. আজকে আমরা SBR এক্সাম আমাদের সামনে এক্সাম নিয়ে আমরা কিছু টিপস এন্ড টেকনিক্স নিয়ে আমরা কথা বলবো। সো SBR হচ্ছে প্রফেশনাল লেভেল এক্সাম। সো এই এক্সামটা ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম দি স্কিলস লেভেল এক্সাম। এবং এখানে ফার্স্ট টাইম অনেকেই SBR এক্সামটা প্রফেশনাল লেভেলে ফার্স্ট টাইম এন্ড নট অনলি স্কিলস লেভেল স্টুডেন্টস, শুধু তাদের জন্যই যে SBR এক্সামটা প্রফেশনাল লেভেলে ফার্স্ট তা না, বরং আমাদের বাংলাদেশে হচ্ছে যারা MPF এবং MPA করে আসে তারাও অলমোস্ট সবাই SBR এক্সামটা ফার্স্টে দেয়। সো দ্যাট ইজ দি ফার্স্ট এক্সপিরিয়েন্স ফর দি স্টুডেন্টস কামিং ফ্রম দি ঢাকা ইউনিভার্সিটি। MPF, MPA তাদের এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স। সো বেসিক্যালি এই টুডে আমি আপনাদের হচ্ছে এক্সামিনার্স রিপোর্ট, সেখান থেকে স্টুডেন্টরা যে কমন মিস্টেকস গুলা করে থাকে এবং এক্সামিনারদের যেই অ্যাডভাইস থাকে সেই জিনিসগুলো আপনাদের কাছে পেশ করব ইন ডিটেলস, পরিষ্কার করে, যাতে করে আপনারা ওই মিস্টেকগুলো অ্যাভয়েড করতে পারেন এবং এক্সামিনারের সেই গাইডেন্স গুলো ফলো করতে পারেন। বিকজ এক্সামিনার্স হচ্ছে যারা সবার স্ক্রিপ্ট দেখে এবং অ্যাকচুয়াল এক্সামের স্ক্রিপ্ট তারা দেখতে পারে, আমরা তো শুধু মকের স্ক্রিপ্ট গুলো দেখতে পারি। সো অ্যাকচুয়াল এক্সামে স্টুডেন্টরা কি কি মিস্টেকস করে এটা প্রত্যেক সেশনের পরে এক্সামিনার এক্সামে স্টুডেন্টসরা ওভারঅল কিরকম পারফর্ম করলো সেই জিনিসটা সেখানে এক্সামিনাররা তুলে ধরে in very detail. So it's kind of I think 23 pages but 26 pages. So I will cover the main points, basically the advices rather than the questions itself. So question to apnara practice korben, and not just one question, onek questions practice korben, SBR standards and the whole syllabus. So আমি এখন স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। সো এক্সামিনার রিপোর্ট আমরা স্ক্রিন শেয়ার, সেখান থেকে দেখি যে এক্সামিনার রিপোর্টটা কি। তো আশা করি আপনারা আপনাদের সামনে এক্সামিনার রিপোর্টটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ওকে, হোপফুলি আপনারা স্ক্রিন আমি শেয়ার করলাম, হোপফুলি স্ক্রিন দেখতে পাচ্ছেন। সো লুক হিয়ার, এটা পাবলিশড বাই ACCA। এখানে হচ্ছে যে স্ট্র্যাটেজিক বিজনেস রিপোর্টিং SBR সেপ্টেম্বর ডিসেম্বর 2020, যেটা লাস্ট আমাদের এক্সামিনার রিপোর্ট। তো এখানে অনেক কন্টেন্টস আছে, আমি ডাইরেক্টলি এখানে কোয়েশ্চেন, প্রথমে কিছু জেনারেল কমেন্টস, তারপর হচ্ছে কোয়েশ্চেন 1 সুগার কোম্পানি ছিল। আপনারা কোয়েশ্চেন পেপারটা ডাউনলোড করে নিতে পারেন ACCA ওয়েবসাইট থেকে এবং সেখানে কোয়েশ্চেনটা ফলো করতে পারেন। কোয়েশ্চেন 2 ক্যালিব্রা কোম্পানি, কোয়েশ্চেন 3 আর কোয়েশ্চেন 4। সো প্রত্যেকটা কোয়েশ্চেন পার্ট বাই পার্ট আলাদা করে এক্সামিনাররা এখানে রিপোর্ট দিয়েছে। সো অল অফ ইউ বেশিরভাগই 99%ই আমি আই থিঙ্ক যে SBR এক্সাম প্রফেশনাল লেভেলে ফার্স্ট টাইম দিচ্ছেন, ACCA ব্যাকগ্রাউন্ড অ্যাজ ওয়েল অ্যাজ নন ACCA ব্যাকগ্রাউন্ডস। তো এখানে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 1। যেটা হচ্ছে সুগার কোম্পানি
কোয়েশ্চেন 1। সো প্রথমে আমাদের যেহেতু এখন সিবিই এক্সাম, সো সিবিই এক্সামের যে ফরম্যাট এটার সাথে আপনাদের ফ্যামিলিয়ার হতে হবে। সো দ্যাটস অন দি প্র্যাকটিক্যাল সাইড। আপনাদের প্র্যাকটিস করে করে সিবি প্ল্যাটফর্মটা ইউজ করে আপনাদের ওটার সাথে ফ্যামিলিয়ার হতে হবে, এবং কম্পিউটারে রিটেন এক্সামস লেখার সাথে ফ্যামিলিয়ারিটি, এবং এখানে যেই প্ল্যাটফর্মে যে ফিচার্স গুলো থাকে, ক্যালকুলেটরও থাকে, যদিও ওই ক্যালকুলেটরটা ভেরি ইউজফুল না, রাদার আপনারা হাতে যে ক্যালকুলেটর নিয়ে যাবেন, দ্যাটস ফাইন। এই ক্যালকুলেটরটা ইজ নট ভেরি হেল্পফুল। স্ক্র্যাচ প্যাড থাকে, বিভিন্ন বিভিন্ন অপশনস থাকে, হাইলাইট করা যায়, কপি পেস্ট করা যায়। সো দ্যাটস অন দ্য প্র্যাকটিস সাইড, যে হাতে কলমে এটা আপনাদের তো এখানে সুগার কোম্পানি, এটা হচ্ছে 30 মার্কস কোয়েশ্চেন। তো এখানে প্রথমেই এক্সামিনার যে জিনিসটা ইন্ডিকেট করছে যে সুগার কোম্পানি 30 মার্ক কোয়েশ্চেন, এখানে দেখেন ইউজিং 1.8, একদম প্রথম লাইন তার পুরো এক্সামিনার রিপোর্টের 1.8 মিনিটস পার মার্ক, এই জিনিসটা একদম প্রথমে মেনশন করলো। একজন স্টুডেন্ট যদি আর কোনো টেকনিক ফলো নাও করে, শুধুমাত্র এই একটা টেকনিক 1.8 মিনিটস পার মার্ক, এই একটা টেকনিক ফলো করলেও এনাফ। সো দিস ইজ দ্য ফার্স্ট লাইন। তো এখানে 30 মিনিটস দিয়ে মাল্টিপ্লাই করলে সেখানে 54 মিনিটস হয়ে যাচ্ছে। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল যে 54 মিনিটস মানে ইউ শুড নট স্পেন্ড 55 সেম অ্যাডভাইস। তো এখানে অবশ্য 54 মিনিটস আপনাকে স্ট্র্যাটেজিক্যালি থিঙ্ক করতে হবে। 54 মিনিটস পুরোটা রাইটিং এর জন্য আপনি চিন্তা করলে হবে না। এই 54 মিনিটস এর মধ্যে আপনাকে রিডিং করতে হবে, থিঙ্কিং করতে হবে, চেকিং করতে হবে, তারপরে আপনার রাইটিং তো অবশ্যই সেটাও করতে হবে। তো 54 মিনিটস এর মধ্যে আপনাকে পুরো কাজটা কিভাবে করবেন এটা টিউটর হিসাবে ভাগ করে দেওয়াটা অতটা ইজি না, কারণ এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে যে আপনার হাতে 54 মিনিটস আছে। এটা অবশ্য পুরো 30 মার্কের জন্য 54 মিনিটস। তো 54 মিনিটস কিভাবে আপনি এটা রিডিং, রাইটিং, থিঙ্কিং, প্ল্যানিং এই সব কিছু একসাথে আপনি এখানে অ্যাকোমোডেট করবেন, এটা প্র্যাকটিস দিয়ে হবে। সো ডোন্ট থিঙ্ক যে এসবিআর অবশ্যই চান্সেস কমে যায়, যে কোনো এক্সাম, এসএসসি এক্সামে প্র্যাকটিস কম করলে চান্সেস কমে যায়। সো নাও ইউ ক্যান সি যে কেন, বিকজ এখানে এই জিনিসটা দিস ইজ সামথিং ইউনিক টু ইউ, যে আপনি 54 মিনিটস আপনি কিভাবে এটা অ্যাকোমোডেট করেন, থিঙ্কিং এ কতটুকু সময় চলে যায়, আপনি কিভাবে অ্যাডজাস্ট করেন যে আপনার রিডিং এবং রাইটিং এবং প্ল্যানিং। এখন যেহেতু সিবি ফরম্যাট, আপনি রিডিং এর সময় মেইন পয়েন্টস গুলো আপনি সঙ্গে সঙ্গে আপনার অ্যান্সার স্ক্রিপ্টে কপি পেস্ট করে ফেলতে পারতেছেন। তো ওটার পরে আপনি প্রত্যেকটা পয়েন্ট আপনি পরে একটা প্যারাগ্রাফ, ওটার নিচে একটা ডিটেল প্যারাগ্রাফ লিখে দিলে আপনার ইয়াটা হয়ে যাচ্ছে। সো প্ল্যানিং হ্যাজ বিকাম পার্ট অফ রিডিং, দুটো একসাথে হয়ে যাচ্ছে। যখন আপনি রিডিং করছেন, আপনি যখনই বুঝলেন যে হ্যাঁ এটা একটা পয়েন্ট আপনার কোয়েশ্চেনের পার্টের সাথে রেলেভেন্ট, আপনি সঙ্গে সঙ্গে ওটা কপি করে অ্যান্সার স্ক্রিপ্টে আপনি পেস্ট করে দিলেন। তো আপনার ওই হেডিংটা আর আলাদা করে দেওয়া লাগছে না। হাতে কলমে লেখা যেটা, এবং হাতে কলমে লিখতে গেলে মিস্টেক হতে পারে, আপনি ডাইরেক্টলি ওখান থেকে ওয়ার্ডটা কপি পেস্ট করে দিলেন, বা একটা লাইন বা অর্ধেক লাইন কপি পেস্ট করে দিলেন। সো অ্যাজ এ রেজাল্ট কি হলো যে আপনার এক্সাক্ট ওয়ার্ডস আসলো, কোনো মিস্টেক থাকলো না, এবং আপনি ইউ আর নট গোয়িং টু লুজ ইট। এবং আমরা যখন খাতা কলমে লিখতাম যে ওটার নিচে কয় লাইন স্পেস রাখবো, এটা কিন্তু একটা কনফিউজিং বিষয় থাকে। কম্পিউটারে তো আর আমাদের এরকম কোনো সমস্যা নাই, ওখানে আপনার হেডিংটা দিয়ে নিচে আপনি 3 লাইন 4 লাইন এটা আপনি বাড়াই নিতে পারতেছেন। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে আপনার টাইম, যেহেতু টাইম প্রেসার্ড এক্সামস, আমাদের এসএসসি আর অল অফ দি এক্সামস টাইম প্রেসার্ড এক্সামস, এখানে অবশ্যই আপনাকে এই ধরনের টেকনিক গুলা আয়ত্তে আনতে হবে। বাট এটা কিন্তু আমি বললাম আর হয়ে গেল, বিষয়টা অবশ্যই সেরকম না। ইটস টু মাচ অ্যাবাউট প্র্যাকটিস।
তো আপনাকে প্র্যাকটিস করে করে দেখতে হবে যে আপনি কিভাবে কোন ওয়ার্ডস গুলা সিলেক্ট করেন, কোনটা করতে হবে। অনেক সময় একটা এক হাফ লাইন বা ওইভাবে ডাইরেক্টলি অনেক সময় কপি পেস্ট করা যাচ্ছে না, হয়তো ওখানে গ্রামাটিক্যাল কিছু চেঞ্জেস করা লাগবে। তো আপনি সঙ্গে সঙ্গে কপি পেস্ট করেই হয়তো ছোট একটা গ্রামাটিক্যাল চেঞ্জ করে দিলেন, যাতে সেটা একটা হেডিং হিসেবে অ্যাপ্রোপ্রিয়েট হয়ে গেল। তো এই জিনিসগুলো তো অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে। সো সব সময় ভেরি ইম্পর্টেন্ট ACCA ইজ প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। সো সেকেন্ড থট ACCA তে আনা যাবে না। সেকেন্ড থট আনলে স্টুডেন্টসদের স্টাডি লাইফটা, ACCA এর স্টাডি লাইফটা ডিফিকাল্ট হয়ে যায়। যদি ইফ ইউ হ্যাভ সেকেন্ড থটস যে আচ্ছা আমি একটা শর্টকাট করব, যদি সেটা যদি প্ল্যান থাকে, মোস্ট অফ দ্য স্টুডেন্টস, অনেক স্টুডেন্টস এটা করতে হয় প্ল্যান, যেহেতু তাদের বিভিন্ন রেসপন্সিবিলিটিস থাকে, ফ্যামিলি, জব, বিজনেস রেসপন্সিবিলিটিস থাকতে পারে, অন্যান্য রেসপন্সিবিলিটিস থাকতে পারে, যার কারণে এটা করা লাগে। কিন্তু আপনাকে বুঝতে হবে দিস ডাজেন্ট হেল্প যে আপনি শর্টকাট করা লাগে। আই নো ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা করতে হয়, বাট ইউ হ্যাভ টু নো অ্যাট দ্য সেম টাইম দিস ডাজেন্ট হেল্প। প্রবলেমটা হয়ে যায় স্টুডেন্টরা যখন মনে করে যে the shortcut helps. No, that is wrong. Shortcut doesn't help. এটা হচ্ছে আপনার একটা সিচুয়েশনে আপনি পড়ে শর্টকাটটা আপনি করছেন, বাট দ্যাটস নট গোয়িং টু হেল্প। সো অবশ্যই আপনাকে এটা প্র্যাকটিস করতে হবে। ইউ হ্যাভ টু টেক সাম টাইম আউট এভরিডে 2 আওয়ার্স করে নিলে এসএসসি এক্সামের জন্য 6 মান্থস 2 আওয়ার্স করে যদি কেউ বের করতে পারে। সো ইউ নো দিস ইজ সো মাচ অ্যাবাউট কনসিস্টেন্সি, নট অ্যাবাউট অ্যাভয়েডিং। অ্যাভয়েড করা ইজ নট দ্য অ্যান্সার। 2 hours যদি আপনি কনসিস্টেন্ট থাকেন, ডোন্ট হ্যাভ এনি সেকেন্ড থটস। 2 hours means 2 hours আপনি প্রতিদিন প্র্যাকটিস করলেন। সো দ্যাট শুড হ্যাভ বিন দ্য প্ল্যান ফর দ্য লাস্ট অলমোস্ট 6 months or 5 months. সো এনিওয়েজ আমাদের এখন সামনে এক্সাম। সো ফাইনাল মোমেন্টসে আমাদের কি কি করণীয় এবং কি কি জিনিস অ্যাভয়েড করা উচিত। সো এখানে আমি আপনাদের সিলেবাস ডিসকাশন করছি না, স্ট্যান্ডার্ডস ডিসকাশন করছি না, কারণ একটা স্ট্যান্ডার্ড ডিসকাশন করলে এসবিআর এর সিলেবাসের কিছুই হয় না। এবং আপনারা দেখবেন এই শেষের থার্ড বা ফোর্থ কোয়েশ্চেনে এসএমই নিয়ে কোয়েশ্চেন চলে আসছে, যেটা কোয়াইট অড। সাধারণত সেটা আসে না এসএমই স্ট্যান্ডার্ড, কিন্তু চলে আসছে। এবং এক্সামিনার কমেন্টটাও আপনার মিনস যে সিলেবাস এখানে কম কভারেজ করার কোনো স্কোপ নাই। দ্যাট ইজ এ কোয়েশ্চেন অফ 25 মার্কস। আপনি যদি এসএমই এটা ঠিক মতন করে পড়ে না গেলেন, বিকজ ইট ইজ নট ইম্পর্টেন্ট, এটা ফ্রিকুয়েন্টলি আসে না, এটা ভেরি অড একটা আইটেম। সো আপনি তখন ধরা খেয়ে যাচ্ছেন কত, 25 মার্কস। So you never know যে কোন আননোন টপিক চলে আসবে, you never know. SBR we don't plan in that way. So 54 minutes, এখানে আরো এক্সপ্লেইন করছে যে টেম্পটেশন টু এক্সপ্যান্ড ইওর অ্যান্সার, মানে বেশি এক্সপ্যান্ড করতে যাওয়া। অ্যালোটেড টাইম যতটুকু আপনি টাইম অ্যালোকেশন করে হিসাবে আসলো 54 মিনিটস, এর থেকে বেশি আপনি ওখানে লেখার চেষ্টা করলে নেভার ট্রাই টু ডু দিস। প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যালোটেড টাইম, এর ভিতরে যতটুকু লেখা যায় ততটুকু লিখে মুভ অন। বিকজ আপনি প্রথম কোয়েশ্চেনে হয়তো 15 মিনিটস, প্রথম কোয়েশ্চেনে ইউজুয়ালি 15 মিনিটস 20 মিনিটস বেশি চলেই যায় ভেরি ইজিলি। তো সেকেন্ড কোয়েশ্চেনও যদি এরকম হয়, থার্ড কোয়েশ্চেনও যদি এরকম হয়, তিনটা কোয়েশ্চেনে 20 তো 60 মিনিটস তো আপনার চলে গেল। আপনি ফোর্থ কোয়েশ্চেন কখন করবেন? বা 45 মিনিটস 40 মিনিটস ইজিলি এক্সট্রা টাইম স্পেন্ড হয়ে যায় 40 মিনিটস, তাহলে আপনি ফোর্থ কোয়েশ্চেন কিভাবে করবেন? সো ইটস নট পসিবল। আপনার একমাত্র ইয়া থাকতে হবে, নট ইভেন 1 মিনিট এক্সট্রা ইয়া দিবেন না। দিস শুড বি ইওর পলিসি। তো এখানে এই জিনিসটা এক্সপ্লেইন করেছে। এখানে আরেকটু বলি, সেটা হচ্ছে নট অনলি ফর দ্য হোল কোয়েশ্চেন 54 মিনিটস, আপনাকে প্রত্যেকটা পার্টের জন্য, যে প্রথম পার্ট এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম পার্ট হচ্ছে 10 মার্কস, প্রথম পার্ট হচ্ছে 10 মার্কস। তো তাহলে 10 মার্কস এর জন্য আপনার কত হচ্ছে 1.8, তার মানে 18
সবগুলোকে অ্যাকোমোডেট করতে হবে। তো এখানে স্পেসিফিক কোয়েশ্চেনটা কি ছিল? তো দ্য কোয়েশ্চেন আমরা এখানে বেসিক্যালি এক্সামিনারের অ্যাডভাইস গুলো এবং স্টুডেন্টরা কি মিস্টেক করে থাকে, কারণ তারা আমাদেরকে বলতে চাচ্ছে স্টুডেন্টরা এরকম মিস্টেক করে, সো আমরাও তো স্টুডেন্ট, আপনারা স্টুডেন্ট, সো আপনারাও এরকমই মিস্টেক করবেন। সো এই মিস্টেকগুলো যাতে না করেন আমি আপনাদেরকে অ্যাজ ডিটেইলড অ্যাজ পসিবল বলার চেষ্টা করব, যাতে করে এই মিস্টেকটা যেন অ্যাভয়েড হয়। আপনার একটা মিস্টেকের জন্য 1 মার্ক 2 মার্ক 3 মার্ক হয়তো আপনি লুজ করে ফেলেন, ব্যবধানটা কিন্তু ওরকম 1 মার্ক 2 মার্ক 3 মার্ক 5 মার্ক 6 মার্ক 8 মার্ক 10 মার্ক এরকমই হয়। তো এখানে বেশ কিছু মিস্টেকস যদি আপনি কমাই ফেলতে পারেন, প্লাস কিছু স্ট্রেংথস যদি আপনি অ্যাকোয়ার করতে পারেন, দেন আপনি বুঝতে পারছেন যে আপনার অবশ্যই ওখানে পাশের ওখানে হেল্প হচ্ছে, আপনি অ্যাডিশনাল মার্কস পাচ্ছেন। তো এখানে কোয়েশ্চেনটা নিয়ে ক্যালকুলেশন কিভাবে করতে হবে, so about applying standards syllabus অনুযায়ী। তো এখানে তার কনক্লুশন হচ্ছে, overall section A of question 1 was well answered, most candidates provided clear explanation। তো এটা মোটামুটি 30 মার্কের ফার্স্ট পার্ট এ টা ভালোই অ্যান্সার করেছে স্টুডেন্টরা, and a significant number of answers calculated the correct cash, আচ্ছা ক্যালকুলেশন কারেক্ট করেছে। many answers explained where the cash outflow would appear, okay fine। so এখানে তাদের কমেন্ট হচ্ছে পজিটিভ, যেহেতু এটা বেসিক্যালি মোটামুটি ক্যালকুলেশন বেসড, অর্থাৎ আপনার এক্সপ্লেনেশন ডিপেন্ডস অন দ্য ক্যালকুলেশন। আপনি এখানে দেখেন, খেয়াল করেন, ওদের কিন্তু অবশ্যই অ্যান্সার, এটা তো অ্যান্সার না, অ্যান্সারে অবশ্যই অনেক এক্সপ্লেনেশন থাকে, বাট দ্যাট ইজ বেসড অন দ্য ক্যালকুলেশন। এনিওয়েজ, সো ওখানে তাদের খুব একটা কমেন্ট নাই। এখানে ছোট্ট একটা কমেন্ট, এখানে খেয়াল করেন, কোয়েশ্চেনে বি পার্টে এখানে মেনশন করে দিয়েছে যে নো এক্সপ্লেনেশনস আর রিকোয়ার্ড। সো আই থিঙ্ক উই আর ক্লিয়ার যে তারা এক্সপ্লেনেশন চাচ্ছে না। হ্যাঁ, টেক এ পজ, যে আসলেই কি এক্সপ্লেনেশন চাচ্ছে না? যদি দেখলাম যে আচ্ছা ঠিক আছে, না এক্সপ্লেনেশন চাচ্ছে না, 16 মার্ক বাট এক্সপ্লেনেশন চাচ্ছে না, দেন আপনি নিজেকে বেশিরভাগ বাল্ক অফ দ্য কোয়েশ্চেন থাকে, এখানে অপোজিট। তো এখানে আরেকটা পয়েন্ট হচ্ছে যে অফকোর্স কোয়েশ্চেনটা আপনাকে ভালো করে পড়তে হবে, কোয়েশ্চেনের ইনফরমেশনটা তো আপনাকে অবশ্যই এখানে বলে should not provide any narrative provided your workings are clear। হ্যাঁ, এখানে বলতেছে যে আপনার ওয়ার্কিং বা ক্যালকুলেশনটা যেন ক্লিয়ার হয়, এবং কোনো ন্যারেটিভ বা এক্সপ্লেনেশন দেওয়ার দরকার নাই। এখানে কিছু সাজেশনস আসছে, there were some very and some very poor attempts to this part of the question, suggesting that some candidates were insufficiently prepared to present workings and extract from a consolidated statement of cash flow। তো কিছু স্টুডেন্ট ওয়ার্কিং প্রেজেন্টেশনে তাদের সমস্যা ছিল, এবং এটা তো আসলে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, তো তারা হয়তো দেখা যাচ্ছে যে অন্য গ্রুপ ওয়ার্কিংসে তারা বেশ বাহাদুর হতে পারে, কিন্তু ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ওয়ার্কিংটা হয়তো ওইভাবে তারা করে নাই, বিকজ ক্যাশ ফ্লো গ্রুপ
আচ্ছা, একটু মানে ডিসকানেক্টেড, নেটে হয়তো কিছু প্রবলেমস দিচ্ছে। আই হোপ আমাকে হয়তো দেখতে পাচ্ছেন। সো সো আপনার ক্যাশ ফ্লো স্টেটমেন্টস এর ওয়ার্কিংস গুলোতে স্টুডেন্টদের ল্যাকিং ছিল। সো আপনারা তাহলে এটা খেয়াল করেন যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ওয়ার্কিং ও ইম্পর্টেন্ট, সেটাও কিন্তু আপনারা ভালো মতন 100% শিখে যাবেন। অন্যান্য গ্রুপ কোয়েশ্চেন্স এর ওয়ার্কিংস এর মতন ক্যাশ ফ্লো স্টেটমেন্টেরও ওয়ার্কিং গুলো ভালো করে আপনারা জেনে যাবেন। এখানে একটা কথা বলা হয়েছে যে এটা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের কোয়েশ্চেন। সাম অ্যান্সার্স ওয়েস্টেড ভ্যালুয়েবল টাইম in attempting to work out the net cash from operating activities. তো এটা কোয়েশ্চেনে চাওয়া হয় নাই যে নেট ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, এটা চাওয়া হয় নাই। সো এটা দিয়ে আপনি কোনো মার্কস পাবেন না। তো অনেক স্টুডেন্ট এই কাজটা করেছে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বলতে তারা আরেকটু বেশি, যতটুকু চাওয়া হয়েছে তার থেকে বেশি লিখে দিয়ে আসছে, বাট এটাতে কোনো তারা মার্কস পায় নাই। তো আমরা তাহলে কনক্লুশনটা দেখি। কনক্লুশন, আচ্ছা, তো requiring collecting information from various sources, and there was evidence from some candidates answers that they found this challenging. মানে ইনফরমেশন গুলো ছড়ানো ছিটানো ছিল, সেই ইনফরমেশন গুলো একসাথে করাকে চ্যালেঞ্জিং, অনেক স্টুডেন্ট সেটাকে চ্যালেঞ্জিং মনে হয়েছে, তাদের জন্য সেটা চ্যালেঞ্জিং হয়ে গিয়েছিল। তো ইয়েস, ইনফরমেশন তো ছড়ানো ছিটানো থাকবে, কিন্তু আপনি যদি জানেন যে আপনার ক্যালকুলেশনের জন্য কোন কোন ইনফরমেশন লাগবে, যদি আপনি সেটার ব্যাপারে ক্লিয়ার থাকেন, অনলি দেন আপনি সঙ্গে সঙ্গে পড়ার সাথে সাথেই আপনি ইনফরমেশনটা পিক আপ করে ফেলতে পারবেন যে আমার এই ইনফরমেশনটা আমার কোন ক্যালকুলেশনে লাগতেছে। সো এগেন ইটস অ্যাবাউট বিং ভেরি ক্লিয়ার যে আপনার ক্যালকুলেশনস গুলো, স্ট্যান্ডার্ড গুলো কিভাবে অ্যাপ্লাই হয়, ক্যাশ ফ্লো হোক বা যে কোনো গ্রুপ ওয়ার্কিংস হোক, ওয়ার্কিং গুলো আপনার একদম মুখস্থ ঠোঁটস্থ হয়ে যাওয়াটা দরকার, বা অনেকটাই সেরকম, পুরাটা মুখস্থ ঠোঁটস্থ না হলেও অনেকটাই সেরকম হয়ে যাওয়া দরকার। আদারওয়াইজ আপনি এক্সামে গিয়ে ইউ উইল ফিল পেইন। তো সেটা অ্যাভয়েড করার একটাই ওয়ে হচ্ছে যে আপনি গুডউইল ক্যালকুলেশন কোনটা কোনটা প্লাস হয় তারপরে কোনটা মাইনাস হয়, এটা আপনার মাথার মধ্যে একটা ভার্চুয়াল একটা ইমেজ থাকা দরকার। যে প্রথমে কনসিডারেশন থাকবে, কনসিডারেশনে আবার কিছু কিছু যোগ হতে পারে, কন্টিনজেন্ট কনসিডারেশন থাকতে পারে, নন ক্যাশ কনসিডারেশন থাকতে পারে, এগুলো সব যোগ হবে। তো এই জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে যে কনসিডারেশন বলতে কি কি থাকে। এরপরে হচ্ছে আপনি এনসিআই এর ফেয়ার ভ্যালুটা যোগ করতে হবে। এনসিআই এর ফেয়ার ভ্যালুটা আপনি কোথায় কোথায় পেতে পারেন, ডাইরেক্টলি কোশ্চেনে দেওয়া থাকতে পারে, কিংবা আপনাকে শেয়ার প্রাইস দিয়ে দিতে পারে, আপনি সেখান থেকে বের করবেন। তো এনসিআই এর ফেয়ার ভ্যালু আপনার সঙ্গে সঙ্গে ইউ হ্যাভ টু এবল টু কানেক্ট দ্য ডটস, যে কোথায় কোথায় কিভাবে কোথায় ইনফরমেশনটা থাকতে পারে, ডিফারেন্ট ওয়েজে থাকতে পারে। তো আপনার কোয়েশ্চেনে যে কোনো একটা দেওয়া থাকবে, তো আপনি সঙ্গে সঙ্গে সেটা স্পট করে পিক আপ করে ফেলবেন। তো আমি আসলে যেভাবে বলি যে আপনার আসলে মাথায় ইনফরমেশন বা মাথায় আপনার স্কিলটা থাকলে হবে না, এটা আপনার হাতে আঙ্গুলের মধ্যে থাকতে হবে, অ্যাজ ইফ আপনার আঙ্গুলি এই কথাগুলো চিন্তা করবে, আপনি চোখ দিয়ে দেখবেন আর আপনার আঙ্গুল সঙ্গে সঙ্গে লিখে ফেলবে। তো মাথার কাজটা আপনাকে, এটা হচ্ছে যে পিছনে রেখে দিতে হবে, আপনার সবকিছু আঙ্গুলে থাকতে হবে। So again, that requires extensive practice. But এই মুহূর্তে we have a few days, at least আমরা whatever good guidance we can get for the exam for the time being,
সি পার্ট, পেনশন স্কিম। এটা পেনশন স্কিম নিয়ে এই কোয়েশ্চেনটা। বাট আপনাকে এখানে বুঝতে হবে যে আপনি পেনশন স্কিম এ টু জেড বলে ফেললে হবে না। এখানে পেনশন স্কিম কতটুক ক্যাশ ফ্লোতে কোন কোনটা আইটেম আসবে বা আসবে না, সেই জিনিসটা আপনাকে ডিসকাস করতে হবে। এটা কোয়েশ্চেন ঠিক আছে, পার্ট সিটা পেনশন রিলেটেড। এখন এখানে যদি কোয়েশ্চেনে বলে দেয় ডিসকাস, এখানে কোয়েশ্চেনে কি বলছে, হ্যাঁ, ডেসক্রাইব দি ইম্প্যাক্ট। এখানে কোয়েশ্চেনে অবশ্যই স্পেসিফিক্যালি কিন্তু বলেও দিয়েছে যে উইল হ্যাভ ইম্প্যাক্ট, যেটা দ্য স্কিম উইল হ্যাভ অন দ্য কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোজ। এখন স্টুডেন্টরা অনেক সময় এখানে নিচে লেখা আছে যে তারা কি করছে, পেনশন স্কিম নিয়ে অনেক কিছু লেখা শুরু করে দিচ্ছে, বাট সেটার জন্য তো সে মার্কস পাবে না, কারণ এখানে কিন্তু এটাকে বাউন্ডারি দিয়ে দিয়েছে যে পেনশন স্কিম রিলেটেড টু ক্যাশ ফ্লো, অতটুকুই বলতে হবে, এর বাইরে বললে হবে না। তো এখানে এগেন স্ট্যান্ডার্ড মানে গুলো আপনার বা ক্যালকুলেশনের কোন কোনটা ক্যাশ ফ্লো এর সাথে অ্যাপ্লাই হবে, রেলেভেন্ট কোন কোনটা না, সেটা এক্সপ্লেইন করছে। সেটা তো আপনাকে শিখে যেতে হবে। যেরকম এখানে সার্ভিস কস্ট, ইন্টারেস্ট চার্জ, এগুলো নন ক্যাশ আইটেম, এগুলো নন ক্যাশ আইটেম। তো এই জন্য এটা আমাদের ক্যাশ ফ্লো থেকে এটাকে বের করে নিয়ে আসতে হবে। অন দি আদার হ্যান্ড, আদার কম্প্রিহেন্স যে রিমেজারমেন্ট কম্পোনেন্ট, যেটা রিমেজারমেন্ট কম্পোনেন্ট, এটা কিন্তু আমাদের প্রফিট বিফোর ট্যাক্সে নাই, এটা ওসিআই তে থাকে, এটা ওসিআই এর আইটেম। তো রিমেজারমেন্ট কম্পোনেন্ট এমনিতেই আমাদের প্রফিট বিফোর ট্যাক্সে নাই, তো এটা নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই। তো এনিওয়েজ, এটা আপনাদের স্ট্যান্ডার্ড এবং চ্যাপ্টার এগুলো পড়াশোনার ব্যাপার, স্পেসিফিক কোনো গাইডেন্স না। তো কনক্লুশন এখানে কি আসলো, উইকার অ্যান্সার্স tended to focus too much on the benefits paid in the next year. তো এই মিস্টেকটা, যদিও এটা আনলাইকলি একটা মিস্টেক, কেন স্টুডেন্টরা নেক্সট ইয়ারের যেটা পেইড বেনিফিটস ইন দ্য নেক্সট ইয়ার, আগামী বছরের যেটা বেনিফিটস পে হয়েছে, সেটা কেন তারা ইনক্লুড করতে গেল, এটা হয়তো বা তারা মানে ভুল করে করে ফেলছে আর কি। বাট এনিওয়েজ, আপনারাও স্টুডেন্টস, আপনারাও হয়তো এরকমই মিস্টেক করতেন যদি এই এক্সামটা দিয়ে থাকতেন। সো এটা তাহলে খেয়াল রাখবেন, এই ধরনের মিস্টেক যেন না হয়। আপনাকে খেয়াল রাখতে হবে এই বছরে যে পেমেন্টস গুলো করে হয়েছে, সেটা আমাদের এই বছরের ক্যাশ ফ্লোতে আমরা শো করব বা আসবে। নেক্সট ইয়ারেরটা তো ওটা ফিউচার, ওটা তো আর এখন আমরা অ্যাকাউন্ট ফর করব না। আবার অনেক স্টুডেন্ট বলেছে যে নেক্সট ইয়ারে যে পেমেন্টটা হয়েছে সেটা একটা অ্যাডজাস্টিং ইভেন্ট, which is wrong. বা এখানে অ্যাটলিস্ট কোশ্চেনটা দেখতে হবে বিষয়টা কি ছিল, অ্যাডজাস্টিং ইভেন্ট ছিল না কিনা। বাট বেসিক্যালি এটা আমাদের ক্যাশ ফ্লো যে কোয়েশ্চেনটা যেটা করা হয়েছে সেটার সাথে রেলেভেন্ট না এই কথাটা, সো এই কথাটা লিখে ইটস জাস্ট এ ওয়েস্ট অফ টাইম। কোয়েশ্চেনটা ছিল ক্যাশ ফ্লোতে কি কি ইম্প্যাক্ট করবে, অ্যাডজাস্টিং ইভেন্ট বা নন অ্যাডজাস্টিং ইভেন্ট, এটা তো ক্যাশ ফ্লোতে ইম্প্যাক্ট করছে না। কোয়েশ্চেন 2, ক্যালিব্রা, 20 মার্ক কোয়েশ্চেন, এবং এখানে এথিক্স, কোয়েশ্চেন 2 তে এথিক্স থাকে। তো প্রথমে পার্ট এ হচ্ছে discuss how Calibra company should have accounted for the sale of the apartment blocks. Discuss how Calibra company should have accounted for the sale of the apartment blocks. তার মানে তারা অ্যাপার্টমেন্ট সেল করে, অর্থাৎ তারা কনস্ট্রাকশন করে তারপরে সেল করে। In accordance with IFRS 15 revenue from contracts with customers and IAS 13 borrowing costs. বরোয়িং কস্ট মেনশন করে দিছে, সো এখানে বরোয়িং যদি কোনো কস্ট থেকে থাকে সেটাকেও আমরা ক্যাপিটালাইজ, সেটাকে আমরা ওই কস্টের সাথে যোগ করবো আর কি।
এখানে বলা হচ্ছে যে লিস্টিং আউট দ্য রেকগনিশন ক্রাইটেরিয়া, দিস স্ট্যান্ডার্ড, যে IFRS 15 এর রেকগনিশন ক্রাইটেরিয়া আছে। তো রেকগনিশন ক্রাইটেরিয়া আপনি যদি এখানে শুধু লিস্ট করে দেন যে এই ক্রাইটেরিয়া এটা মানে ফুলফিল করলে আমরা রেভিনিউ রেকগনাইজ করতে পারি, এতটুকু বললে ইউ ডোন্ট গেট মানে would not earn marks, তো আপনি কোনো মার্কসই পাবেন না। কারণ এখানে আপনাকে সিনারিওতে অ্যাপ্লাই করে দেখাইতে হবে যে কোন কোন পারফরমেন্স মানে এটা ক্রাইটেরিয়া কোন কোনটা আপনার ফুলফিল হলো এবং কোন কোনটা ফুলফিল হলো না, অ্যাপ্লাই করে দেখাতে হবে। শুধু শুধু জাস্ট আপনি লিস্ট করে দিলেন, এতে আপনার আসলে মার্কস আসবেই না। এখানে বলা হয়েছে যে would not earn marks unless these are then correctly applied to the scenario. এখানে একটা মিস্টেক ওরা করেছে যে ওভার টাইম, ওরা মানে আমরা রেকগনিশন করতে পারি, রেভিনিউ রেকগনিশন করতে পারি পয়েন্ট ইন টাইমে বা ওভার টাইম। তো এখানে অনেক স্টুডেন্টস তারা ওভার টাইম মনে করেছে যে এটা হচ্ছে ওভার টাইম, কিন্তু আসলে এটা হচ্ছে স্যাটিসফাইড অ্যাট এ পয়েন্ট ইন টাইম, উইচ মিনস এই মিস্টেকটা আপনারাও হয়তো করতে পারেন। কোয়েশ্চেনটা টুইস্টিং যদি হয়ে থাকে টাইম প্রেশারের কারণে বা যে কোনো কারণে তারা এটা মিস্টেক করে ফেলেছে যে এটা আসলে ওভার টাইম না, এটা অ্যাট এ পয়েন্ট ইন টাইম, অ্যাট এ পয়েন্ট ইন টাইম। তো তাহলে আপনারা এই জিনিসটা দেখে যাবেন। এখানে এক্সামিনার রিপোর্ট থেকে এটা বিষয়টা হচ্ছে যে এখান থেকে কিছু ওয়াইজ অ্যাডভাইস আমরা পাচ্ছি, কারণ তারা পুরা ওয়ার্ল্ডের স্টুডেন্টসদের মিস্টেক গুলোকে একসাথে করেছে যে সাধারণত তারা এরকম মিস্টেকস করে। তো আমাদের স্টুডেন্টস যারা, আপনারাও এরকম কিছুই মিস্টেক করবেন। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্স। এখান থেকে আমরা যেটা দেখতেছি স্টুডেন্টরা এই মিস্টেকস, অর্থাৎ আপনারা যখন পরীক্ষা দেন আপনারা এই ধরনের মিস্টেকস করেন। তার মানে এই না যে অন্য কোনো মিস্টেকস আপনাদের দ্বারা হবে না, সেটা তো আলাদা জিনিস, বাট অ্যাটলিস্ট এই মিস্টেক গুলো যেন না হয়। তাহলে একটা বা দুইটা বা তিনটা মিস্টেক একটু কমলো। হ্যাঁ, আরো মিস্টেক ইন্ডিভিজুয়াল বেসিসে যার যার মিস্টেকস ডিফারেন্ট হবে। তো এখানে আপনার স্ট্যান্ডার্ডটা অ্যাপ্লাই করে জিনিসটা বুঝতে হবে যে কেন এটা আসলে পয়েন্ট ইন টাইম, ওভার টাইম না। এখানে few candidates explained that the apartment block are related and related interests are treated as inventory, but other than this most answered this part well. So এটা তো আসলে ইনভেন্টরি না, এটা হচ্ছে স্পেসিফিক একটা কাস্টমারের জন্য একটা কনস্ট্রাকশন করে দেওয়া হচ্ছে। এটা আমাদের IAS2 অ্যাপ্লাই এখানে হবে না। সো কিছু স্টুডেন্টস, মেনি মেনি ক্যান্ডিডেটস, আচ্ছা অনেকেই এই ভুলটা করেছে যে কনস্ট্রাকশন কন্ট্রাক্টে তারা এটা এই কনস্ট্রাকশন যেটা করা হচ্ছে এটাকে ইনভেন্টরি হিসাবে আইডেন্টিফাই করেছে। তো ইনভেন্টরি হিসাবে আইডেন্টিফাই করা মানে এটা IAS2 অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। তো এখানে তো আমরা আসলে IAS2 অ্যাপ্লাই করছি না, এটা কনস্ট্রাকশন কস্ট। আসলে এই জিনিসগুলা আপনারা যখন প্র্যাকটিসটা সুন্দর করে করবেন, প্র্যাকটিসের সাথে এখন তো প্র্যাকটিস অলমোস্ট আপনাদের হয়ে গেছে, তো এখন জাস্ট হচ্ছে এক্সট্রা কিছু এই মিস্টেক গুলো স্টুডেন্টরা যেহেতু করে থাকে আর একটু সচেতন থাকা। বাট যে আসলে প্র্যাকটিসটা সুন্দর করে করেছে তার এগুলো অলরেডি রেকটিফাইড হয়ে গেছে, মানে তার যে সুন্দর করে প্র্যাকটিস করেছে তার এই মিস্টেক গুলো এমনিতেই হবে না। বাট এটা এই মিস্টেক গুলো হবে যদি প্র্যাকটিসে ল্যাকিং থাকে তাহলে। তো এরপরে হচ্ছে রিকোয়ারমেন্ট বি, এটা অনলি 3 মার্কস। তো এখানে হচ্ছে কোয়েশ্চেনটা, provide the accounting entries
that would be required to record the contractual sale of an apartment block. So accounting entries চাচ্ছে at the discounted amount over the 2-year construction period. তো এটা অনলি 3 মার্কস। তো এখানে যে জিনিসটা বলা হয়েছে যে কিছু স্টুডেন্টস লায়াবিলিটিকে ডিরেকগনাইজ করতে ভুলে গিয়েছে, অর্থাৎ এখানে পেমেন্টটা অ্যাডভান্সে হয়েছিল, তো পরে যখন পারফরমেন্স অব্লিগেশন ফুলফিল করা হয়ে যাচ্ছে তখন ওই পেমেন্টটা রেভিনিউ হিসেবে রেকগনাইজড হচ্ছে, অর্থাৎ তখন আর ওটা ডেফার্ড ইনকাম হিসেবে থাকছে না। অর্থাৎ অ্যাডভান্সে যখন আমরা টাকা রিসিভ করি তখন ওটা ডেফার্ড ইনকাম বা একটা লায়াবিলিটি হয়ে যায়। পরে যখন আমরা পারফরমেন্স অব্লিগেশন স্যাটিসফাই করি তখন ওই লায়াবিলিটিটা রেভিনিউতে কনভার্ট হয়ে যায়, রেভিনিউ রেকগনাইজ হয়ে যায়, আর লায়াবিলিটিটা ডিরেকগনাইজ হয়ে যায়। এই জিনিসটা অনেক স্টুডেন্টস সাম অ্যান্সার্স, অনেক না সাম অ্যান্সার্স এই মিস্টেকটা করেছে। তো মিস্টেক গুলো সো ফার কিন্তু সিলি, মিস্টেক গুলো সিলি। এটা দেখেন, ডিরেকগনিশন অফ এ লায়াবিলিটি অবশ্যই ডিরেকগনাইজ করতে হবে, কিন্তু ডিরেকগনাইজ করতে ভুলে গিয়েছে। মিস্টেকস মোস্ট অফ দেম আর সিলি। আর কিছু কিছু অবশ্যই টুইস্ট, এই যে টুইস্টের মধ্যে স্টুডেন্টরা পড়ে মিস্টেকস করে ফেলছে, দুইটাই আছে, দুটো প্রবলেমসই আছে। তো নাম্বার সি তে হচ্ছে ডিসকাস দ্য ওয়ে in which the chief accountant should, এটা এখন ethics এর কোশ্চেন, পার্ট কোশ্চেন 2 তে ethics এর কোশ্চেন থাকবে, in which the chief accountant should have acted to ensure that he maintained ethical standards in dealing with the issues described. তো কিছু ইস্যুস এখানে রেজ হয়েছে, এখন যে চিফ অ্যাকাউন্টেন্ট আছে তার কিভাবে অ্যাক্ট করা উচিত ছিল। তো এটা এগেন আপনারা জানেন যে কি কি করতে হয়। এখানে স্টুডেন্টসদের মিস্টেকস কি হয়েছে, এখানে একটা কথা বলতেছে যে এখানে বোথ এক্সিবিট, দুইটা এক্সিবিট থেকেই আপনাকে ইনফরমেশন নিয়ে এবং ওখানে সিনারিওতে অ্যাপ্লাই করতে হবে, দুইটা এক্সিবিট। সো ডোন্ট মেক এ মিস্টেক। অনেক সময় আপনার মনে হতে পারে আচ্ছা এই এক্সিবিটে এই ইনফরমেশনটা দেওয়া, তাহলে তো এই অ্যান্সার তো এই এক্সিবিটের থেকেই আমাকে করতে হবে, কিন্তু আরেকটা এক্সিবিটে যে আরো কিছু ইনফরমেশন ছিল ওটা কিন্তু আপনার মিস হয়ে গেল। তো হতে পারে যে অন্য এক্সিবিটে 50% না হলেও 30% ইনফরমেশন থাকতে পারে। তো আপনি এটা খেয়াল করতে হবে যে আপনার অ্যান্সারটা সবসময় যে একটা এক্সিবিটকে টার্গেট করে হবে কোয়েশ্চেনটা, তা না, এটা দুইটা এক্সিবিটকে টার্গেট করতে পারে। সো জাস্ট লাইক হিয়ার। এখানে বলা হচ্ছে যে ইউ শুড নট কনসিডার দিস প্যারাগ্রাফস বা এক্সিবিটস ইন্ডিভিজুয়ালি সিন্স দেয়ার আর অ্যাসপেক্টস দ্যাট আর ইম্পর্টেন্ট টু বোথ। তো এখানে বলা হচ্ছে যে ইন্ডিভিজুয়ালি না, অ্যাজ এ হোল, যেহেতু আমরা এখানে স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করছি, তো অ্যাজ এ হোল আমাদেরকে আমাদের চিন্তাটা অ্যাপ্লাই করতে হবে, যে ওভারঅল অ্যাপ্লিকেশন করতে হবে। তো বেসিক্যালি অ্যান্সারটা কি হওয়া উচিত সেটা এখানে ডেসক্রাইব করছে। এখানে একটা কথা বললো লাস্টে, প্লিজ নোট দ্যাট দিস লিস্ট ইজ নট এক্সস্টিভ and marks were awarded for any further appropriate actions. তো অন্য কোনো অ্যাকশনসও হতে পারে, এখানে এথিক্স এর রিলেটেড যে অ্যাকশনস, এটা এখানে যে যতটুকু লেখা আছে ততটুকু কি যে হবে, এর বাইরে কোনো অ্যাকশন, এথিক্যাল অ্যাকশন আপনি নিতে পারবেন না তা না, নিতে পারবেন। তো এখন আপনি যদি এক্সামে ভুলে যান, মনে না পড়ে, আপনার যদি নিজস্ব একটা পয়েন্ট মনে আসে, একদমই নিজস্ব, আপনি নিজে সেটা মনে করেন, কাউকে এরকম করে বলতে শুনেন নাই, আপনাদের টিচারদের বলতে শুনেন নাই, কোথাও সেরকম পড়েন নাই, কিন্তু আপনার মনে হচ্ছে, তো আপনি লিখে ফেলবেন। কারণ আপনার নিজস্ব অ্যাকশন যেটা, সেটা যদি কারেক্ট হয় তো সেটার জন্য আপনি মার্কস পাবেন।
তো ওটা ভয় পাবেন না। আর আপনি যদি শিওর শিওর অ্যান্সার যদি জানা থাকে তাহলে তো অবশ্যই সেটা লিখবেন। যদি সেটা না জানা থাকে, ডোন্ট লিভ ইট জাস্ট লাইক দ্যাট। আপনি আপনার নিজের ওপিনিয়ন দিয়ে আসবেন। আপনার যদি মনে হয় যে আপনি এটাও বলতে চান যে ইন মাই ওপিনিয়ন, আপনি তাও বলবেন, সমস্যা নেই। ইন মাই ওপিনিয়ন যা মন চায় আপনি লিখে দিয়ে চলে আসবেন, কারণ ওরা এটাই দেখতে চাচ্ছে। আপনারা এফআর যখন করেছেন এবং ঢাকা ভার্সিটির তারা আপনারা আগের আপনাদের কোয়ালিফিকেশনসে আপনারা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং করেছেন, তো ওখানে কিন্তু আপনারা স্ট্যান্ডার্ডস মোটামুটি শিখেছেন। এখানে আমরা আরো কিছু স্ট্যান্ডার্ড শিখছি প্রফেশনাল লেভেলে, বাট এখানে স্ট্যান্ডার্ড শিখাটা এটা একদম মেইন ফোকাসটা না। এটা হচ্ছে প্রফেশনাল লেভেল। এর মানে হচ্ছে যে এখানে আপনার থিঙ্কিং স্টাইলটা দেখা হচ্ছে, আপনি অ্যানালিসিস করতে পারছেন কিনা, প্রফেশনাল জাজমেন্ট করতে পারছেন কিনা, প্রফেশনালি একটা অ্যানালিসিস করতে পারছেন কিনা, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। যার কারণে এসবিআর এ এখন ক্যালকুলেশন ইজ লাইক 20%, আর বাকিটা পুরাটাই হচ্ছে আপনার ন্যারেটিভ এক্সপ্লেনেশন, আপনার জাজমেন্ট, আপনার অ্যানালিসিস, আপনার থিঙ্কিং। সো আপনি আপনার থিঙ্কিং যেটা আপনার মাথায় চলতেছে আপনি সেটা লিখে দিয়ে আসবেন, অবশ্যই লিখে দিয়ে আসবেন। ইন মাই ওপিনিয়ন দিয়ে আপনি লিখে দিয়ে আসবেন, তাহলে তারা বুঝবে যে এটা হচ্ছে আপনার একটা অ্যানালিসিস। আপনি শিওর না, বাট এটা আপনার একটা অ্যানালিসিস। তো আপনার অ্যানালিসিসের জাজমেন্টের স্টাইলটা যদি প্রপার হয় আপনি ক্রেডিট পাবেন। ইমপ্রপার হলে পাবেন না, বাট প্রপার হলে পাবেন। এখানে বলা হয়েছে যে এথিক্যাল ইস্যুস এবং অ্যাকশনস টু বি টেকেন, এই দুইটার মধ্যে মার্কস গুলো ভাগ করা আছে। তো আপনাকে এথিক্যাল ইস্যুসও বলতে হবে, অ্যাকশন, দুইটাই আপনাকে মেনশন করতে হবে। এখানে একটা জিনিস, কনভার্সলি এ প্রেজেন্টেশন অফ এ বয়লার প্লেট, conversely a presentation of a boilerplate, a presentation of a boilerplate list of ethical responsibilities, মানে অনেকে I don't exactly know boilerplate কোন জিনিসটা, but presentation of a boilerplate list of ethical responsibilities, এই লিস্টটা তারা লিখে দিয়ে আসছে, কিন্তু এর দ্বারা তাদের খুব বেশি লাভ হয় নাই। তারা এথিক্যাল রেসপন্সিবিলিটিস একটা লিস্ট লিখে দিয়ে চলে আসছে কিছু স্টুডেন্টস। অবশ্যই আপনি মার্কস পাবেন যদি আপনি সেটা অ্যাপ্লাই করেন, সিনারিওতে অ্যাপ্লাই করেন, তাহলে ঠিক আছে। কিন্তু জাস্ট আপনি একটা লিস্ট লিখে আসলেন যে এগুলো হচ্ছে এথিক্যাল রেসপন্সিবিলিটিস, এতটুকু করলে হবে না। আপনাকে মেনশন করতে হবে যে এটা তার উপরে অ্যাপ্লিকেবল ছিল, এই বিষয়টা আপনাকে মেনশন করতে হবে। আরেকটা সমস্যা হচ্ছে সাম ক্যান্ডিডেটস কি করেছে, এথিক্যাল কোয়েশ্চেন হচ্ছে আপনার ওই ফ্যাক্টস গুলোকে অ্যানালাইজ করতে হয়। তো অনেক স্টুডেন্টস কি করেছে, সাম স্টুডেন্টস ওই ফ্যাক্টস গুলো আবার রিপিট করে দিয়ে আসছে, মানে অ্যানালাইজ না করে শুধু রিপিট করে দিয়ে আসছে। সাম ক্যান্ডিডেটস রিপিটেড টু মাচ ইনফরমেশন ফ্রম দ্য কোয়েশ্চেন without adding any new insights or concerns which limited scope for marks। হ্যাঁ, যে সে ইনফরমেশন দিতে চায় নাই, সে রিলাক্টেন্ট ছিল, বা সে একটা মিস্টেক হয়েছে, তো অ্যাকাউন্টেন্ট রিকোয়েস্ট করার পরেও মিস্টেকটা ঠিক করতে চায় নাই বা ডিনাই করেছে, এটা লিখে দিলেন। তো হ্যাঁ, বুঝাই যাচ্ছে যে এটা রং করেছে, কিন্তু তো আপনাকে বলতে হবে যে এই কাজটা রং করেছে, কেন রং করেছে, কোন নিয়মে, কোন কোন কেন রং হলো, কোন এথিক্যাল স্ট্যান্ডার্ড অনুযায়ী এটা রং হলো, ওটা তো আপনাকে বলতে হবে। হ্যাঁ, শুধু আপনি যদি ফ্যাক্টটা শুধু মেনশন করলে হবে না। এখানে বলা হচ্ছে যে মোটামুটি স্টুডেন্টরা পজিটিভ অ্যান্সারসই করেছে, বেশি মার্কস মোটামুটি ভালো এসেছে। আচ্ছা, এইটা হচ্ছে নাম্বার কোয়েশ্চেন 3। কোয়েশ্চেন 3 এর এতে এখানে বলা আছে there is no need to refer to a specific exhibit when answering part A। তো তার মানে আপনি এখানে অ্যাপ্লাই করা লাগবে না। এখানে আবার এখানে ওরা মেনশন করেছে যে এরকম কোয়েশ্চেন এসবিআর এ কম আসে,
SBR এ মানে শুধু নলেজ বেসড কোয়েশ্চেন, এখানে এক্সিবিটে অ্যাপ্লাই করা লাগবে না, মানে আপনি আপনার নলেজ থেকে যা বলার বলে দিবেন। এরকম কোয়েশ্চেন SBR এ কম আসে, বাট এরকম আসতেই পারে। সো বি প্রিপেয়ার্ড টু জাস্ট নলেজটা জাস্ট আপনি লিখে দিয়ে আসবেন, সেটার জন্য বি প্রিপেয়ার। আচ্ছা, এখানে আরেকটা কথা চলে আসছে যে কেন এখানে শুধু নলেজের কথা, নলেজ নিয়ে কোয়েশ্চেনটা আসছে। দিস ইজ বিকজ অফ দ্য কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, যেটা আমাদের জন্য এখন খুবই ইম্পর্টেন্ট। SBR এর কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা খুবই ইম্পর্টেন্ট। সো এটা সিনারিও থাকুক বা না থাকুক, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা অ্যানালাইজ করা, এটা এক্সপ্লেইন করা, এটা ইটসেলফ অনেক একটা জরুরি, একটা ইম্পর্টেন্ট টপিক। আপনি যদি যে কোনো অ্যান্সারের সাথে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের কিছু একটা আপনি যোগ করে দিতে চান, যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের যে ইনফরমেশন রেলেভেন্ট হওয়া চাই, ফেথফুল হওয়া চাই, এই ধরনের কিছু, বা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অনুযায়ী স্ট্যান্ডার্ড যেগুলো থাকবে, সেটা যেন বেনিফিটকে আউটওয়ে না করে, কস্ট, স্ট্যান্ডার্ড অ্যাপ্লাই করার কস্ট যেন বেনিফিটকে আউটওয়ে না করে। এটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের ফান্ডামেন্টাল কিছু বিষয়। এই বিষয়গুলো যদি আপনি যে কোনো অ্যান্সারে আপনি যদি অ্যাড করে দেন, দেন দ্য এক্সামিনার্স উইল বি হ্যাপি টু গিভ ইউ মার্কস। এটা খুবই ইম্পর্টেন্ট যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের সাথে সবগুলো স্ট্যান্ডার্ড আপনি রিলেট করার চেষ্টা করা। কিছু স্ট্যান্ডার্ডস এখনো আপডেটেড না, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের সাথে এখনো খাপ খাচ্ছে না, সেই স্ট্যান্ডার্ড গুলোকে আপডেট করা হবে। তো এই বিষয়গুলো নিয়ে যদি আপনি ডিসকাস করতে পারেন, সো দিস ইজ এ ভেরি স্ট্রং কেস আপনার পক্ষে। পার্ট বি, অ্যাকাউন্টিং ইস্যুস এবং ব্র্যান্ড নিয়ে কিছু কথা, কোয়েশ্চেন এখানে। তো এখানে এটা বেসিক্যালি স্ট্যান্ডার্ডটা জানা থাকলে আপনার হয়ে যাচ্ছে, ইনট্যাঞ্জিবল অ্যাসেটস। ক্যান্ডিডেটস জেনারেলি পারফর্মড ওয়েল, এটা তো সমস্যা নাই। Some questions will mention in the requirement which IFRS standard should be used. তো কিছু কিছু কোয়েশ্চেন মেনশন করে দেয় কোন IFRS স্ট্যান্ডার্ড ইউজ করতে হবে। সো ইন দ্যাট কেস আপনি অবশ্যই ওই IFRS টা মেনশন করতে হবে, ওই IFRS নিয়ে ডিসকাশন করতে হবে। আর অনেক কোয়েশ্চেনে মেনশন করা থাকবে না, সেই ক্ষেত্রে আপনি কয়েকটা IFRS ডিসকাস করে দিতে পারবেন। এই যে, or the fact that numerous IFRS standards could be applicable, numerous। সো আপনি মনে করেন না যে একটা অ্যান্সার যখন আপনি করতেছেন যে কোনো একটা IFRS কে অ্যাপ্লাই সামনে রেখে আপনি অ্যান্সার করবেন না। যদি কোনো IFRS যদি আইডেন্টিফাই করে না দেওয়া থাকে, ইন্ডিকেট করে না দেওয়া থাকে, তো আপনি যতগুলো স্ট্যান্ডার্ড ওখানে অ্যাপ্লিকেবল সবগুলো স্ট্যান্ডার্ড নিয়ে আপনি ডিসকাশন করতে পারবেন। সো অনেক সময় এরকম হয় যে মাইন্ড ব্ল্যাঙ্ক হয়ে যায়, যে আপনি একটি স্ট্যান্ডার্ড চিন্তা করে আপনি সেটা নিয়ে ডিসকাস করতে করতে আপনি আর কিছু লিখছেন না, তখন আপনি চিন্তা করেন যে এই সিনারিওতে আর কি স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেবল হতে পারে, এবং সেই স্ট্যান্ডার্ড গুলো আপনি সিনারিওর উপরে অ্যাপ্লাই করে দেন, you get marks. So যে অনেক ওয়েজ আছে, সো ইন অ্যালোকেটেড টাইম আপনি অন্যান্য স্ট্যান্ডার্ড করে দিয়ে চলে আসেন। অর্থাৎ অন্য স্ট্যান্ডার্ড গুলো ডিসকাস করতে হবে, অবশ্যই ডিসকাস করবেন, অ্যাপ্লাই করবেন। ওটাতেও তেমন কিছু দেখছি না। এখানে একটা একটা অ্যাডভাইস আছে, however the issues for candidates is how much time should be spent outlining the IFRS standard। অর্থাৎ আপনি IFRS স্ট্যান্ডার্ড নিয়ে কতক্ষণ কথা বলবেন, and how much time should be for applying the standard। এখানে একটা ব্যালেন্স ক্রিয়েট করতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে যে স্ট্যান্ডার্ড নিয়ে আপনি কথা বললেন, যে স্ট্যান্ডার্ড এটা এটা বলে, এটা এটা বলে,
বেশিরভাগ কথা ওটা হয়ে গেল, আর লাস্টে আপনি একটুখানি যোগ করে দিলেন সিনারিওর সাথে, তাহলে তো ব্যালেন্সড হলো না। আপনি স্ট্যান্ডার্ডটাও আপনার ইন্ট্রোডিউস করতে হবে, যে স্ট্যান্ডার্ড কি বলে, কি কি রিকোয়ারমেন্টস আছে, তারপরে আপনাকে আবার অ্যাপ্লাই করতে হবে। সো অ্যাপ্লিকেশনেও আপনাকে কিছু অ্যামাউন্ট রাইটিং লিখতে হবে, অ্যাটলিস্ট 50% অ্যাপ্লিকেশনে লিখতে হবে। সো লাস্টের লাইনটা শুধু অ্যাপ্লাই করে দিলে এইভাবে করলে হবে না। এখানে যে বললো যে দেয়ার ইজ নো পয়েন্ট ইন সেটিং আউট দ্য টার্মস অফ অ্যান আইএফআরএস স্ট্যান্ডার্ড। আপনি আইএফআরএস স্ট্যান্ডার্ড কি এটা বলে দিলেন, ইফ দে আর নট রেলেভেন্ট, এটাও খেয়াল রাখতে হবে। নট রেলেভেন্ট হলে তো কোনো কথাই নেই, আপনি তো সেখানে মার্কস একদমই পাবেন না। এখানে আরো কিছু এক্সপ্লেনেশন দিয়েছে, যে কিছু ক্যান্ডিডেটস আছে বা যে কোনো ক্যান্ডিডেট যদি এরকম করে যে পুরো স্ট্যান্ডার্ডটা সে লিখে দিয়ে চলে আসলো, হ্যাঁ পুরো স্ট্যান্ডার্ডটা লিখে দিয়ে চলে আসলো, এখন সে বুঝতে পারতেছে না যে ওই স্ট্যান্ডার্ডের কোন কোন পার্ট কোয়েশ্চেনের সাথে বা সিনারিওর সাথে রিলেটেড, সে সেটা না বুঝতে পারতেছে না, সে এত কিছু চিন্তা করার তার সময় নাই। সে কি করলো, পুরো স্ট্যান্ডার্ডটা যা কিছু জানে একদম A to Z লিখে দিয়ে চলে আসলো। সেই ক্ষেত্রে কি করে, আমাদের এখানে এক্সামিনাররা রেলেভেন্ট পার্ট গুলো সিলেক্ট করে নিবে, ইররেলেভেন্টের জন্য কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, রেলেভেন্ট মার্কগুলো সিলেক্ট করে নেবে। বাট স্টিল দিস ইজ এ ভেরি পুয়ার স্ট্র্যাটেজি। হ্যাঁ, আপনি এখানে ফিউ মার্কস অ্যাট্রাক্ট করবেন। এক্সামিনার যে মার্কটা আপনাকে না দিয়ে পারে না, সেই মার্কগুলা দিবে, বেশি মার্ক দিতে চাবে না, কারণ আপনি মানে মিথ্যা কথা সত্য কথা সব একসাথে লিখে দিয়ে চলে আসছেন। আমাদের এসিসিএন নিয়ম হচ্ছে শুধু রাইট অ্যান্সার গুলো তারা একসেপ্ট করবে, রং অ্যান্সার গুলো তারা ওভারলুক করবে। কিন্তু আপনি তো আসলে জানেন না যে কোনটা আপনার অ্যান্সার, সো আপনাকে তারা বেশি মার্ক দিতে চাবে না। আপনি যদি সব কিছু লিখে দিয়ে চলে আসেন, এক্সামিনার বসে বসে সিলেক্ট করবে যে কোন কোন সেন্টেন্সটা আপনার অ্যান্সারের সাথে যাচ্ছে, সেগুলোর জন্য মার্ক দিবে, আর অন্যগুলোর জন্য নেগেটিভ মার্কিং নাই, সো আমরা বেঁচে গেলাম। বাট এগেন সেখানে আপনি বেশি মার্কস উঠাইতে পারবেন না। কোয়েশ্চেন 4 এর সবচেয়ে এই যে 45 মিনিটস, কোয়েশ্চেন 4 এর অ্যালোকেটেড টাইম হচ্ছে 45 মিনিটস। প্রথম তিনটা কোয়েশ্চেনে যদি প্রথম কোয়েশ্চেনে ধরলাম আপনি 20 অ্যাটলিস্ট 25 মিনিটস আপনার বেশি চলে গেল, ধরলাম 20 মিনিটস বেশি চলে গেল। সেকেন্ড কোয়েশ্চেনে ধরলাম 10 মিনিটস বেশি চলে গেল, থার্ড কোয়েশ্চেনে 10 মিনিটস বেশি চলে গেল। সো 20 আর 10 10 অলরেডি 40 মিনিটস এক্সট্রা শেষ, 40 মিনিটস এক্সট্রা শেষ। তাহলে এখন আপনি কোয়েশ্চেন 4 কিভাবে অ্যান্সার করবেন, 5 মিনিটসে কোয়েশ্চেন 4 কিভাবে অ্যান্সার করবেন, 45 মিনিটস। তো সেই জন্য এই জিনিসটাই ওরা এখানে হাইলাইট করছে যে কোয়েশ্চেন 4 এর সবচেয়ে মেইন প্রবলেম হচ্ছে যে তারা এইটা খুব ভালো করে অ্যাটেম্প করার জন্য সময় পায় না। এটা তাদের এখানে মেইন কমেন্ট। এবং এই কোয়েশ্চেন 4 এ এসেছিল হচ্ছে আইএফআরএস ফর এসএমই, যেটা হচ্ছে যে অড একটা আইটেম, নট সো ইম্পর্টেন্ট। এই যে এখানে বলা হয়েছে the reason for this is that the IFRS for SME standard does not appear in the examination as regularly as other sections. এটা একটা irregular topic, বাট চলে এসেছে, এবং কত 25 মার্কস, 25 মার্কস। সো দ্যাট মিনস এখানে তারা বলছে যে ইউ শুড কভার দ্য হোল সিলেবাস, এরকম না হয় যে আপনি কোশ্চেন 4টা করতে পারলেন না, এর কারণে আপনার এক্সামটা খারাপ হয়ে গেল। আর সেকেন্ডলি ফার্স্টলি হচ্ছে যে টাইম অ্যালোকেশনে কোনো ছাড় দিবেন না, দ্যাট ইজ দ্য বেস্ট স্ট্র্যাটেজি, এবং সবাই এই স্ট্র্যাটেজি সবসময় বলে থাকে। আচ্ছা ফাইন, এখানে আরো কিছু তাদের অ্যাডভাইস হচ্ছে যে এক্সাম কিট বা
এক্সাম পেপারে যে অ্যান্সার্স গুলো থাকে সেই অ্যান্সার্স এর বাইরেও আপনি অনেক কিছু লিখতে পারেন। ডোন্ট বি অ্যাফ্রেড টু রাইট দ্যাট, বাট প্র্যাকটিস যখন আপনারা এখন করছেন তখন আপনারা অবশ্যই নিজেদের লেখাও লিখবেন, আর এক্সামিনারদের অ্যান্সার যেটা সেটাও ফলো করবেন, বাট অবশ্যই বুঝে শুনে লিখবেন। আপনি নিজের একটা লেখা লিখলেন, সেটা আপনি জাস্টিফাই করবেন যে আপনার কথাটা আসলে কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট হলো, সেটা আপনি জাস্টিফাই করে আপনি লেখাটা লিখবেন। আর এক্সাম হলে যদি আপনার নিজের এক্সট্রা কিছু পয়েন্টস থাকে, যদি আপনি এক্সট্রা টাইম থাকে, তাহলে ওটা লিখে দিয়ে আসবেন। So এখানে ফাইনালি বলছে যে this question was not well answered, maybe because of the time pressure or maybe because the principles were not understood. Essentially, এখানে বলা হচ্ছে candidates could still score a pass in this part of the question if they discuss the principles behind the calculation and candidates scored well when this was attempted. So এখানে বলা হচ্ছে যে ফাইন, আপনার লাস্ট কোয়েশ্চেনে হয়তো আপনি ক্লিয়ার না, ক্যালকুলেশন গুলো আপনি ক্লিয়ার না, কিন্তু আপনি যদি এখানে ডিসকাস করে দিয়ে আসেন যে আসলে ক্যালকুলেশনটা কি কি হতে পারে, কোনটার সাথে কোনটা যোগ হবে, কোনটা বিয়োগ হবে, কোনটা আসবে, কোনটা আসবে না, কোনটা কতটুকু আসবে, আপনি ক্যালকুলেশন করতে পারছেন না বিকজ ইউ আর নট শিওর, কিন্তু আপনি ডিসকাশন করে দিয়ে আসেন, ডিসকাশন ভালো মতন একটা ডিসকাশন দিয়ে আসেন, আপনার ওপিনিয়ন সবকিছু মিলায় একটা ভালো করে একটা অ্যাটেম্প্ট দিয়ে আসেন, তাহলেও এই কোয়েশ্চেনে আপনার পাস মার্ক চলে আসবে। ক্যান্ডিডেটস কুড স্টিল স্কোর এ পাস মার্ক। এখানে বলাই হচ্ছে যে এন্ড ক্যান্ডিডেটস স্কোরড ওয়েল when this was attempted, এভাবে যখন তারা করেছে তারা মার্কস পেয়েছে। তো যদি একটা হার্ড কোয়েশ্চেনে যদি আপনি পাস মার্ক নিয়ে আসতে পারেন, একটা হার্ড কোয়েশ্চেনে, তো ইজি কোয়েশ্চেনে তো আপনার অবশ্যই পাস মার্কের থেকে আরেকটু বেশি আশা করা যায়। সো হার্ড কোয়েশ্চেনে পাস মার্ক কিভাবে আনবেন, এটা যদি আপনারা এই স্কিলটা ডেভেলপ করেন যে একটা হার্ড কোয়েশ্চেনে কিভাবে পাস মার্ক নিয়ে আসা যায়, আমি কিছুই বুঝতে পারতেছি না, কিছুই জানি না, বাট স্টিল আমি কি করতে পারি, আমি এখানে ডিসকাস করতে পারি, আমার টোটাল এসবিআর এর সিলেবাস সম্পর্কে যতটুকু জানা আছে, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক থেকে শুরু করে অন্যান্য স্ট্যান্ডার্ডের আইডিয়া থেকে সব কিছু মিলায় একটা জিনিস আপনি একটা আইডিয়া অ্যাপ্লাই করে দেন, ডিসকাস করে দেন, আপনি কেন মনে করেন যে এটা এরকমই, ডিসকাস করে দেন, হয়তোবা আপনার পাস মার্ক চলে আসবে। সো যদি হার্ড কোয়েশ্চেনে পাস মার্ক আসতে পারে, তাহলে ইজি কোয়েশ্চেনেও পাস মার্ক আসতে পারে, পাস মার্কের বেশি আসবে। এখানে বলা হচ্ছে ইফ ক্যান্ডিডেটস, এটা ফাইনাল কনক্লুশন, হ্যাভ স্ট্রং রিটেন কমিউনিকেশন, সেই ক্ষেত্রে প্রফেশনাল মার্কস গুলো তারা ইজিলি পাবে। আপনার রিটেন কমিউনিকেশনের জন্য, রিটেন কমিউনিকেশন যদি আপনার স্ট্রং হয়, তাহলে আপনার প্রফেশনাল মার্কস গুলো ইজি হবে। এখানে খুবই একটা ইম্পর্টেন্ট কথা বলেছে, মেবি এই কথাটা ওরা কনক্লুশনে দিচ্ছে, আমিও এই কথাটাই কনক্লুশনে দিব। তো একটু খেয়াল করেন, দেখেন, the SBR syllabus does not require sound knowledge of IFRS standard. Someone who is studying SBR, strategic business reporting এর আমাদের ফাইনাল পেপার ACCA তে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর ফাইনাল পেপার, সেখানে এসে যদি বলা হয় the SBR exam does not require sound knowledge of IFRS standard, then where do you go? আপনি এসবিআর এখানে ফাইনাল পেপার পড়ছেন, কিন্তু স্ট্যান্ডার্ডস, আইএফআরএস স্ট্যান্ডার্ডস এর নলেজ 100% জানা দরকার নাই, সাউন্ড নলেজ দরকার নাই, 100% তো পরের কথা, সাউন্ড নলেজও দরকার নাই। কি কঠিন একটা কথা, এই কথাটা যদি স্টুডেন্টরা বুঝতে পারে, দেন ইট বিকামস ভেরি ইজি টু পাস। দেখেন এখানে কি বলছে, বাট দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য বেসিক নলেজ ইজ অলসো এক্সামিন্ড অন এ রেগুলার বেসিস। তো বেসিক নলেজ বলতে আপনি ওভারঅল যে আপনার বেসিক নলেজটা আছে সেটা অ্যাপ্লাই করতে পারছেন কিনা, একটা হার্ড কোয়েশ্চেন হতে পারে, বাট স্টিল আপনি অ্যান্সারটা বেসিক নলেজ দিয়ে অ্যাপ্লাই করে দিয়ে আসেন। একজনের খিদা অনেক বেশি লাগতে পারে, বাট স্টিল সে ডাল ভাত খেয়েও কিন্তু খিদাটা সে মিটাইতে পারে।
So question hard hope, but your basic knowledge is a very strong weapon that you have. So an understanding of the underlying principles of financial reporting is extremely important. And often candidates demonstrate that they do not have sufficient basic knowledge. আপনি অনেক হায়ার নলেজ ওখানে অ্যাপ্লাই করে দিয়ে আসলেন, কিন্তু এখানে বলা হচ্ছে যে often candidates demonstrate they do not have sufficient key knowledge, advanced knowledge, SBR knowledge, না, they do not have sufficient basic knowledge. So that's the problem. The responsibility of accounting is not only limited to recording financial transactions, but also to develop a framework for decision making. আপনার একটা মাথা থাকতে হবে, not a calculator. আপনার একটা মাথা থাকতে হবে যেখানে আপনি ফ্রেমওয়ার্ক মানে প্রিন্সিপালস কিভাবে কাজ করে, ডিসিশনটা কি হতে পারে, যেটা একটা কম্পিউটার নিতে পারবে না, আপনি নিতে পারবেন। আপনার একটা মাথা আছে, সেইটা আপনাকে শো করতে হবে। And providing relevant information to users, including investors, the SBR exam will continue to examine, এবং আরো বলে দিল যে don't think যে they will change their mindset. The SBR exam will continue to examine candidates on the principles needed to operate. So on the principles needed to operate within this current environment. So be careful. You have to understand the principles. SBR কেন স্ট্যান্ডার্ডস গুলো বানানো হয়েছে, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, এই জিনিসগুলো বোঝা, that makes your SBR exam much more easier, কারণ একটা আইডিয়া মাথায় রাখা ইজি এবং সেটা অ্যাপ্লাই করা। আশা করি this session has been helpful and will be helpful in your coming exam and also in the future exams. So আপনাদেরকে ফাইনাল অ্যাডভাইস আমি দিব হচ্ছে, আপনারা ফাইনাল যে প্র্যাকটিস গুলো এখন করবেন, প্র্যাকটিস গুলো করার সময় এই রেকর্ডিংটা যদি দরকার হয় আবার শুনবেন, রেকর্ডিংটা শুনে ওই জিনিসটা একটু ইনকর্পোরেট করার চেষ্টা করবেন আপনাদের থিঙ্কিং এর মধ্যে, যে আউট অফ দ্য বক্স, বক্স বলতে যে আপনাদের যে বক্সটা আছে, স্টুডেন্টসদের যে বক্সটা আছে, যে আমাকে স্ট্যান্ডার্ডস গুলো এক্স্যাক্টলি জানতে হবে, স্ট্যান্ডার্ডস গুলো এক্স্যাক্টলি অ্যাপ্লাই করতে হবে, এই যে বক্সটা, এই বক্সের বাইরে কিছু জিনিসপত্র আছে, সেই জিনিসগুলা একটু মাথায় আনার চেষ্টা করেন, সেগুলো একটু শিখে যান, যাতে করে আপনারা সেইগুলা লেখার মাধ্যমে আরো কিছু মার্কস নিয়ে আসতে পারেন। তো জাস্ট বক্সটা লিখে অনেক, আমাদের এসএসসি এর পাস রেটস ভেরি চ্যালেঞ্জিং, খুব একটা হাই হয় না। তো এটা ইনক্রিজ করার জন্য ভেরি গুড ওয়ে, যেটা হচ্ছে নট অনলি মাই সাজেশন, এটা তাদের সাজেশন, যে আউট অফ দ্য বক্স যে জিনিসগুলো সেইটাও। আমি যদি একটা এক্সাম্পল দেই, ফর এক্সাম্পল আপনি যদি একটা বাকেটে বেশ কিছু ডিম রাখেন বা কিছু একটা রাখেন, ডিম রাখলেন সমস্যা নাই, পুরা বাকেট ফুল হয়ে গেল। তো আপনাদের বাকেট ফুল, সেটা হচ্ছে যে আপনারা এক্স্যাক্টলি স্ট্যান্ডার্ড কি বলে, কোথায় কি হবে, কোনটা বাড়বে কোনটা কমবে, এক্স্যাক্টলি সেটা আপনারা জানেন, সেটাই আপনারা চান, সেটাই আপনাদের যেটা স্টুডেন্টের ধারণা। তো আপনাদের বাকেট ফুল, মনে করেন সেখানে ডিম রাখা আছে, বাট আপনি যদি চান ইউ ক্যান স্টিল put many glasses of sand into that bucket. ওই স্যান্ডটা যদি, কারণ ডিমের মাঝখানে মাঝখানে অনেক স্পেস আছে, সো আপনি যদি স্যান্ডটা অ্যাড করেন, ওয়েটটা বেড়ে যাবে, which is your marks. So maybe আমি আপনাদের এই অ্যাডভাইসটা দিয়ে শেষ করছি। So see you next again soon, inshallah. Best of luck for your exam and আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, স্টে সেফ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।